গেছিল সেটাও লেখা আছে, এক্সাক্ট টাইমিং লেখা আছে। তাহলে একটা কথা বলো, যে হনুমান যদি সত্যিই ছিলেন, তাহলে যে বানর প্রজাতিদের আজকে আমরা দেখতে পাই, তারা কথা বলতে পারে না, অথচ আমরা সারাক্ষণ জেনেছি যে হনুমান সীতাকে গিয়ে কিছু ইঙ্গিত দিচ্ছে রামের থেকে এসে, আবার সীতার থেকে কিছু জেনে এসে রামকে সেটা জানাচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলো তাহলে কি করে, এই কমিউনিকেশন গুলো কিরকম ভাবে হতো তখনকার দিনে? দেখো, বানর যে শব্দটা এসছে, বাল্মীকি কিন্তু কোনোদিনও মানে হনুমানকে বা ওনার প্রজাতি বালি, সুগ্রীব, নীল, নল এক্সেট্রা এক্সেট্রা যারা বানর প্রজাতির ছিলেন, তাদেরকে কিন্তু বাঁদর বা কপি হিসাবে কিন্তু উল্লেখ করেননি। আচ্ছা, ঠিক আছে, তাকে বানর বলেছে। যেমন ধরো যারা পাহাড়ে থাকতেন আগে, তাদেরকে বলার হতো গিরিরাজ, মানে গিরি মানে পাহাড়, হ্যাঁ, বা গিরিবাসী, যারা গিরিতে বসবাস করছেন। ঠিক সেরকমই বানর যখন বাল্মীকি বলছেন, তখন বনে যে নর বসবাস করছে, বন নর, বনে যে মানুষ বসবাস করছে, নর মানে মানুষ, আচ্ছা, মানে হচ্ছে জঙ্গল, ফরেস্ট, ফরেস্টে যে বসবাস করছে তারা হচ্ছে বানর। সেই সময় জিওগ্রাফিক্যাল প্রেক্ষাপটটা যদি তুমি দেখো ভালো করে, উত্তর হিমালয়, হিমালয় কিন্তু একটা বিশাল বড় পাঁচিল, তার জন্য বহিরাক্রমণকে রোধ করার জন্য। তো আর্যদের জন্য, আর্য ভগবানদের জন্য, ভগবানদের ডেজিগনেশন ছিল তখন, তো আর্য ভগবানদের জন্য একদিকে তোমার হিমালয় তাদেরকে রক্ষা করছে, আর দক্ষিণ আর উত্তরের মাঝখানে বিন্ধ্য পর্বত, ওটা একটা পাঁচিলের মতন। ঠিক, বিন্ধ্য পর্বতকে পেরিয়ে গিয়ে অসুরদের পক্ষে আর রাক্ষসদের, রাক্ষস, অসুর, গান্ধর্ব যাদেরকে আমরা বলি আজকের যুগে, যারা নিচের দিকে থাকতো আর কি, দক্ষিণ, যাদের সাথে শত্রুতা ছিল মেনলি, ঠিক, আর্যদের, তাদের ওই বিন্ধ্য পর্বত পেরিয়ে আক্রমণ করাটা কিন্তু খুব সহজ নয়। বানররা বেসিক্যালি ওই মাঝামাঝি জায়গাতেই ছিল। ঠিক, গিরিজন বললাম আমি, যে যারা পর্বতে থাকতো তাদেরকে বলা হতো গিরিজন, বনে যারা থাকতো তারা হচ্ছে বানর। তো বিন্ধ্য পর্বতের আশেপাশে কিষ্কিন্ধায় তুমি দেখবে হনুমানজির যে স্কুলিং হয়েছিল আর কি, মাতঙ্গ আশ্রমে, আচ্ছা, ঋষি মাতঙ্গের আশ্রমে আর কি। তো আমরা তন্ত্রে মাতঙ্গীর কথা বলি, সেই ঋষি মাতঙ্গীরই কন্যা মাতঙ্গী। তো সেই আশ্রমেই হনুমানের বলা হয় যে এখনো অব্দি সেখানে মাতঙ্গ আশ্রম আছেও, এই মুহূর্তে লোকে যায়, বেড়াতে যায় সেখানে। তো যাই হোক, তোমার বানরদের ক্ষেত্রে মেন ছিল তাদের যে তুমি অ্যানসেস্টর যদি বলো তুমি বানরদের, আর্যরা একদিকে একটা ডিফারেন্ট স্পিসিস, ঠিক আছে। বানরদের যদি স্পিসিসের কথা বলি আমি, ছোটবেলা থেকে আমি ভাবতাম যে হনুমানজি, মানে যাকে আমরা ভগবান ভাবছি, তার একটা ল্যাজ আছে, সে দুপায়ে হাঁটে, সে কথা বলতে পারে, মানে তার ভোকাল কর্ড কথা বলার জন্য তাকে হেল্প করে, ঠিক, যেটা অন্যান্য বাঁদর বা লেমুর প্রজাতির বা শিম্প্যাঞ্জিদের আমরা কিন্তু দেখি না। ঠিক, এরকম কোন একটা জীবের আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা কিন্তু আজ অব্দি পাইনি। তা নিশ্চয়ই হনুমানজি একা তো ছিলেন না তার স্পিসিসে, যেটা করতে পারতেন। যদি হতো তাহলে তার স্পিসিসের একটা কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স তো আমরা পেতাম, আমরা পাই না। দ্যাট মিনস হনুমানজি ছিলেন, কিন্তু তার যে লেজ থাকার একটা ইতিহাস, সুন্দরকাণ্ডটা পুরোটা ধরে নাও তুমি তারই ওপরে। সুন্দরকাণ্ডটাই হচ্ছে লঙ্কায় আগুন লাগিয়ে দেওয়া, অগ্নিকাণ্ড ধরনের ওপরে, কিন্তু রিসার্চ কিন্তু অন্যরকম কথা বলছে। প্রথম হচ্ছে, ইভেন বাল্মীকি রামায়ণেও একটি শ্লোক আছে, বনে তিষ্ঠতি ইয়ে নরাহ তে বানরা, মানে যে বনে বসবাস, যে বনে নর বসবাস করছে সে হচ্ছে বানর। আচ্ছা, 3 রকমের উপজাতি আছে এখনো অব্দি, যাদের কথা রামায়ণে লেখা আছে। যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গন্ড উপজাতি, যাদের কথা লেখা আছে রামায়ণে, ঠিক, কোল উপজাতি এবং সাভারা উপজাতি। সাভারা, আচ্ছা, সাভারা উপজাতির কথা এই মুহূর্তে আমরা সাভারাকে বলি, সোরা বলি, নাম অপভ্রংশ হয়তো সময়ের সম্পর্কে। তো সাভারা উপজাতির কথা সেই সময় লেখা আছে, এবং সাভারাদের যে একটা, মানে দেখবে এই যে নাগ, গান্ধর্ব, তারপরে গরুড়, বানর, এই যে উপজাতিগুলো, মানে এগুলো কিন্তু উপজাতি, টটেম আর কি। আচ্ছা, এগুলো কিন্তু রিপ্রেজেন্টেশন। যেমন নাগ মানে আমি অমর চিত্র কথায় দেখছি একটা সাপ আসলো, হ্যাঁ, এই যেমন ধরো
তোমার জটায়ুর কথাই বলি আমি এই জন্যই এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে হনুমানজির বানর হওয়া কিভাবে ইন্টারকানেক্ট হবে সেই জন্য বলছি। ঠিক ঠিক। ধরো যেমন জটায়ু সীতাহরণের সময় রাবণকে রুখে দাঁড়ায় এবং রাবণ তার একটি পাখনা কেটে দেয় বলা হয়, এবং পরে জটায়ুর যে বড় ভাই উনি রামকে বলেন যে কোন দিকে সীতাহরণ করার পর রাবণ তাকে নিয়ে যায়, দিশা দেওয়ার জন্য যে কোন দিকে যাবে। ঠিক। জটায়ু এই শব্দটা কিন্তু কোথাও রামায়ণে পাওয়া যায় না। রামায়ণে পাওয়া যায় গিদ্ধ। হিন্দিতে একটা কথা আছে গিদ্ধ মানে হচ্ছে চিল বা বাজ শ্রেণীর প্রাণী। তুমি যদি বিহারে যাও, বিহারে গিদ্ধ প্রদেশ একটা রাজ্যই আছে আর কি, নালন্দা জেলাতেই। আচ্ছা। নালন্দা জেলাতেই গিদ্ধ প্রদেশ আছে। সেখানকার হবু রাজকুমার সম্ভবত জটায়ু ছিলেন। জটায়ুর বাবার নাম ছিল অরুণ ছিলেন হচ্ছে সূর্যদেবের যিনি সারথি ছিলেন। আচ্ছা। পুরো ব্যাপারটা ইন্টারকানেক্টেড। তিনি একজন জটায়ু মানে একজন বাজ পাখি ধরনের পাখি নয় আর কি, পক্ষী নয়। গিদ্ধ কথাটার অর্থ পরবর্তীকালে হিন্দিতে এবং পরবর্তীকালে সংস্কৃতিতে কিন্তু পাখি বোঝায়, কিন্তু ওটা একটা রিপ্রেজেন্টেশন ছিল। ঠিক যেরকম নাগ মানে সে সাপ নয়। যেমন তুমি চলে যাবে বারাণসীতে, উত্তরপ্রদেশের খুব প্রাচীন বারাণসীতে, ইভেন রামায়ণের উল্লেখ আছে, বারাণসীর উল্লেখ আছে আর কি। তো বারাণসীতে গিয়ে দেখবে একটা ঘাট আছে, 10 অশ্বমেধ ঘাট। তো একজন নাগ রাজ ছিলেন গণেন্দ্র, তিনি ওখানে 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার জন্য এই ঘাটটার নাম হয়ে গেছে 10 অশ্বমেধ ঘাট। তার মানে তিনি নাগ মানে সাপ ছিলেন না, তো তিনি ছিলেন মানুষ। ঠিক সেরকম হনুমানজির ক্ষেত্রে প্রযোজ্য। তুমি উড়িষ্যায় সোরা উপজাতির যদি কখনো ট্রাইবাল ডান্স দেখো, তাহলে দেখতে পাবে তারা ল্যাজ লাগিয়ে ডান্স করে। ল্যাজটা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেশন। যেরকম গরুরদের হেলমেটে, তারা যখন যুদ্ধ করতে যেত হেলমেটে এরকম চোঁচ থাকতো আর কি, বিক্স। ঠিক ঠিক, রাইট, ওটা রিপ্রেজেন্টেশন। আচ্ছা, যারা সূর্যবংশী রাজা ছিলেন তাদের কপালে সূর্যবংশের টিকা থাকতো, এটা হলো রিপ্রেজেন্টেশন। তারা কোন টটেম থেকে বিলং করছে। আমরা আজকে সারনেম ইউজ করি, তখনকার যেগুলোকে টটেম ইউজ করতো, সারনেমটা ম্যাটার করতো না, বংশ পরিচয়। আচ্ছা, বানর এক ধরনের বংশ পরিচয়। এর মানে এটা নয় যে তারা বাঁদর, তারাও কিন্তু মানুষই। এবার তুমি জিজ্ঞেস করবে যে কোন ধরনের মানুষ, দেখতে তো একরকম নয়। এক্স্যাক্টলি, তাই না? হ্যাঁ। এবার যদি তুমি একটুখানি আরো পিছনে যাও, সাপ, মাছ, ব্যাঙ, সবার প্রচুর প্রজাতি আছে, প্রচুর স্পিসিস আছে। ঠিক, মানুষের আর কোনো স্পিসিস নেই। উই আর হোমোসেপিয়েন্স, আর এই পৃথিবীর বুকে হোমোসেপিয়েন্সই এক্সিস্ট করছে। এরকম চিরকাল ছিল না। আজ থেকে 30,000 বছর আগে হোমো ডেনিসোভান্স, হোমো নিয়ান্ডারথালস আর হোমোসেপিয়েন্স একসাথে বসবাস করত। ঠিক আছে, বাকি দুটো কি কি? হোমো নিয়ান্ডারথালস, নিয়ান্ডার ভ্যালি থেকে তাদের মাথার খুলি আবিষ্কৃত হয়েছিল জার্মানিতে, তাই জন্য নাম দেওয়া হয় নিয়ান্ডারথালস। মানুষই কি ওরা? মানুষ, আচ্ছা, কিন্তু অন্য উপজাতি। কুকুরদের যেমন ব্রিড আছে না, স্পেনিয়েল এন্ড বুলডগ এন্ড অল, মানুষদের মধ্যে সেরকমই প্রজাতি, স্পিসিস, ইন্টারস্পিসিস। আমরা এই মুহূর্তে পৃথিবীতে শুধু হোমোসেপিয়েন্স আছে 800 কোটি, আর তো কোনো স্পিসিস নেই। কিন্তু আমাদের জিনের মধ্যে 2 to 4% নিয়ান্ডারথালস জিন পাওয়া যায়, বানরদের জিন আমাদের মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা, এটার কারণটাও একটা, আমি মনে করি এটা নিয়ে কেউ আলোচনা করে না। নিয়ান্ডারথালসরা একটা সময় হোমোসেপিয়েন্সদের সাথে বিবাহ সম্পর্কে যুক্ত হয়, আচ্ছা, লিপ্ত হয়। ঠিক আছে, এটা কি করে জানি আমরা? তুমি দেখবে বালির বউ তারা, ঠিক, তারা কিন্তু কোনো বানরই নয়, না, তারা কিন্তু অপ্সরা। সুগ্রীবের বউ রুমা কিন্তু কোনো বানরই নয়, রুমা কিন্তু অপ্সরা। ইভেন অঞ্জনী পুত্র পবন সুত নাম আমরা বলি না হনুমান চালিসাতে, হনুমানের যে মাতা মানে মা ছিলেন অঞ্জনী,
এবং পিতা ছিলেন কেশরী। ঠিক। কেশরী ছিলেন কিষ্কিন্ধার মহা সেনাপতি। মাতা ছিলেন অঞ্জনী। অঞ্জনীর আসল নাম অঞ্জলি কিন্তু বানরী ছিলেন না, অঞ্জলি ছিলেন অপ্সরা। অপ্সরা মানে আর্যকন্যা। ঠিক, আর্যকন্যা দেখতে অপরূপ সুন্দরী ছিলেন, তাই জন্য অপ্সরা তাদের একটা রূপ বলা হতো। না, তো এবার দ্যাট মিনস হোয়াট, ইন্টারস্পিসিস ম্যারেজ সেই সময় প্রচলিত ছিল। এইটা কিন্তু বাল্মীকি রামায়ণে এবং ইভেন কৃত্তিবাস ওঝা নিজের রামায়ণে শ্রীরাম পাঁচালীতেও লিখেছেন। দেখা গেছে মানুষ এটা ধরতে পারেনি। আচ্ছা, তুমি দেখো, মানে কৃত্তিবাস ওঝা বলছেন নিজের শ্রীরাম পাঁচালীতে, এই জায়গাগুলো খুব মানুষ স্কিপ করে যায়, আমি তোমায় পড়ে শোনাচ্ছি। নবরূপে জন্মিলেন প্রভু নারায়ণ, বানর রূপে জন্ম নিল দেবগণ। বিধাতা বলেন শুনো যত দেবগণ, যে যেথা বানরী পাও করো আলিঙ্গন। এক বানরীতে রতি ইন্দ্র সূর্য করে, দুই পুত্র জন্মিলেন তাহার উদরে। হইল ইন্দ্রের তেজে বালি কপিবর, সুগ্রীব জন্ম দিলেন ভাস্কর। আচ্ছা, দ্যাট মিনস যদি ডিকোড করা হয় তাহলে কি হবে? যদি ডিকোড করা হয় এটাকে, দ্যাট মিনস তখন ইন্দ্র মানে যে সব থেকে উঁচু পদে বসে আছেন আর্যদের মধ্যে, ঠিক, দেশ চালাচ্ছে বা পৃথিবী চালাচ্ছে বলতে পারো, উনি বানর এবং আর্যদের মধ্যে একটা বিবাহ প্রথার প্রচলন করলেন। আচ্ছা, এটা একটা রাজনৈতিক ডিসিশন। এটার মানে হচ্ছে আর্যদের মধ্যে অ্যাকচুয়ালি মেয়েদের সংখ্যা খুব কম ছিল। আর্যরা এই সমস্যাটা আগাগোড়াই আর কি, সেই জন্য ওদের মধ্যে সপিণ্ড বিধানও ছিল আর কি একটা সময়। তারপর সেটা চলে যায়, মানে নিজেদের মধ্যে বিবাহ আগে ছিল, তারপর আর হয়নি সেটা। বিবাহের 8 রকম প্রথা পরবর্তীকালে স্থাপন হয়, যেমন গান্ধর্ব বিবাহ, ব্রাহ্ম বিবাহ, অসুর পিশাচ বিবাহ, অনেক রকম আছে। যাই হোক, পরবর্তীকালে বানরদের মধ্যে আর্যদের বিবাহের একটা প্রচলন হয়, এবং সেটা দেখো ঠিকঠাক ভাবে বলছেন যে নবরূপে জন্মিলেন প্রভু নারায়ণ। মানে তখনকার যুগে সাহিত্যের বহিঃপ্রকাশটা এরকম একটা রূপকে ছিল আর কি, বোঝাবার জন্য এইভাবে বলা হতো। বানর রূপে জন্ম নিল দেবগণ, মানে দেবগণের সাথে যত দেবগণ আছে তারা বানরীর সাথে বিবাহ করে যে নতুন স্পিসিস যে মানুষের জন্ম দিচ্ছে, মানে দেবগণরা নিজের জেনেটিক্স কে অতিবাহিত করছে, জেনেটিক্স কে নেক্সট জেনারেশনে নিয়ে যাচ্ছে, নতুন রকম জেনেটিক্স কে। আচ্ছা, এবং এটা আমরা বারে বারে দেখতে পাই। আমি বললাম যারা বানরদের মধ্যে রাজপুরুষ, তুমি তাদের ক্ষেত্রে দেখতে পাবে, এটা সাধারণ মানুষদের ক্ষেত্রে নয় কিন্তু তখনকার যুগে। আচ্ছা, আমি যে নিয়ান্ডারথালসদের কথা তোমাকে বললাম, আমার যতদূর মনে হয় এবং রিসেন্ট আর্কিওলজিক্যাল স্টাডিজ এটাই বলে যে নিয়ান্ডারথালস এবং সেপিয়েন্সদের মধ্যে যে বিবাহ বা সম্ভোগ যে একটা রীতি হয়েছিল, সেটার ফলে নতুন যে স্পিসিস তৈরি হয় ধীরে ধীরে, তাদের মধ্যেই রামায়ণের যে বানররা এরা তারাই। আচ্ছা, এবং তখন ধরো এই মুহূর্তে যদি আমাদের জেনেটিক কোডকে ডিকোড করা হয়, তাহলে জিনে 2-4% নিয়ান্ডারথালস জিন পাবে তুমি, মানে বানরদের জিন পাবে। এটা যদি রামায়ণে ফিরে যাই, সেটাই হয়তো 10-15% পাওয়া যেত। বেশি ছিল, আস্তে আস্তে কমে গেছে। হ্যাঁ, এটা কমতো কেন? এটা একটা থিওরি আছে। বানরদের, তুমি দেখবে বানরদের সাথে আর্যদের যে বিবাহ, মানে বলা হয় নিয়ান্ডারথালস আর সেপিয়েন্সদের মধ্যে যে নিয়ান্ডারথালস নেই আর সেপিয়েন্স আছে, দুটো কারণে, প্রতিস্থাপন তত্ত্ব আর সংকর প্রজনন তত্ত্ব। প্রতিস্থাপন তত্ত্ব মানে আমি নিজের অধিকার, যেরকম মানুষ লড়াই করে আর কি একে অপরের সাথে উইদাউট এনি রিজন, তো লড়াই করে নিয়ান্ডারথালস মেরে ফেলেছে আর্যরা। আচ্ছা, উইদাউট এনি রিজন, সাম্রাজ্য বিস্তার নীতি বলতে পারবো। সে এটা করে, এটা হলো প্রতিস্থাপন তত্ত্ব, মানে রিপ্লেস করে দিয়েছে, বুঝেছি, নিজেদের রাজ্য বিস্তার, পাওয়ার বাড়ানোর জন্য ডমিনেট করেছে। সেকেন্ড হতে পারে ওই প্রজনন তত্ত্ব। প্রজনন তত্ত্ব মানে বানরদের সাথে আর্যদের বিবাহ, মানে নিয়ান্ডারথালসের সাথে হোমোসেপিয়েন্সের বিবাহ হবে, এবং বিবাহের পথে যতগুলো জেনারেশন ধীরে ধীরে এগোবে, নিয়ান্ডারথালসের জিন তত কমতে থাকবে পার্সেন্টেজ, জিনের বৈশিষ্ট্য। এবং সেই জায়গায় কিন্তু আমরা এখন 2-4% আছি। হতে পারে আজ থেকে 1000 বছর পরে যখন হোমোসেপিয়েন্স থাকবে, তাদের মধ্যে হয়তো 0.5% বেঁচে থাকবে বানরদের জিন। আচ্ছা, ওটাতে কি চেঞ্জ হবে? এটা আসলে জিন একটা এমন জিনিস না, যেমন ধরো ঘোড়া আর গাধা। ঘোড়া আর গাধার মধ্যে কিন্তু খুব একটা তুমি যৌন মিলন দেখতে পাবে না, না, ঠিক আছে? ঘোড়া এবং গাধা দুজনেই নিজেদের সাথে যৌনতা করার জন্য কিন্তু বিমুখ, পাবে না। আর যদি পাও, জন্মাবে খচ্চর, যে বন্ধা হলো। এদিকে কিন্তু স্পেনিয়েল এবং বুলডগ
খুব অনায়াসে তারা সম্ভোগ করবে এবং তাদের স্পিসিসও জন্মাবে। সুতরাং বলা হয় যে যদি এই বায়োলজি কি বলে যে যদি সম্ভোগের ইচ্ছা থাকে দুটো স্পিসিসের, তার মানে তারা একই প্রজাতির, সিমিলার, ঠিক, আর না থাকলে নয়। বুঝেছি। জিন এভাবেই কাজ করে। নিয়ান্ডারথালস আর সেপিয়েন্স মানে বানর এবং আর্যদের ক্ষেত্রেও ওইভাবেই কাজ করেছিল, এবং আমার মনে হয় আর্যরা এটা জানতো, আর্য ঋষিরা, এবং ওটা ওদের কাছে একটা বড় রাজনৈতিক ডিসিশন ছিল যে এক ঢিলে দুই পাখি। বানরদের সাথে যদি, বানররা মাঝখানে আছে দেশের বিন্ধ্য পর্বতের দিকে, উত্তরে আছে কারা আর্য, বিবাহের সম্পর্ক হলো, চুক্তি হলো, একবার যখন চুক্তি হয়ে গেল তখন আর বানররা তো কখনো অ্যাটাক করবে না আর্যদের, যে কাজটা আমাদের চন্দ্রগুপ্ত করেছিল হেলেনাকে বিয়ে করে সেলুকাসের মেয়েকে, ওই একই সাম্রাজ্যবাদ নীতি। কিন্তু এবার রাক্ষস আর মানে দ্রাবিড় অস্ট্রালয়েড, যাদেরকে আমরা রাক্ষস অসুর বলছি, তারা যদি আক্রমণ করতে চায় কখনো, বানররা তখন সেই সময় রাবণ এবং রাবণের বাবা কাকারা সুমালি, মাল্যবান খুব বড় বড় অসুর ছিল, তারা খুব পাওয়ারফুল ছিল, তাদের থেকে তো ভয় পেত ইন্দ্র বরুণ তারা। এবার এরা বানরদের অতিক্রম করে এদেরকে অ্যাটাক করতে পারবে না, কারণ বানর আটকাবে, এক হয়ে গেল। আবার এইদিকে বহু বছর পরে বেঁচে থাকবে শুধু আর্যরাই, মানে হোমো সেপিয়েন্স, কারণ ওরা জানতো যে এদের জেনেটিক কোডটাই তেমন যে পরবর্তী যে শিশুগুলো জন্মাবে, যে নিয়ান্ডারথালসের বা বানরদের জিনগত বৈশিষ্ট্য কমতে থাকবে। এটা একটা, আমার যেটা মনে হয়, এটা একটা বড় রাজনৈতিক ডিসিশন ছিল। বাপরে। আচ্ছা, একটা কথা তুমি বলো যে এই রাক্ষস যাদেরকে বলা হচ্ছে বা যারা নিচের দিকে থাকে, তাদের সাথে আরিয়ানদের মানে এরকম টাইপের যে বিদ্বেষটা, এটা কেন হলো মেনলি? মানে এদের মধ্যে মারপিট বলো বা দাঙ্গা বলো, যাই বলো, যে দুজনকে অ্যাটাক করা ব্যাপার বা রাজ্য বিস্তার করা ব্যাপার, এটা কেন হলো? মানুষ আসলে না নিজের থেকে আলাদা কোনো কিছুই সহ্য করতে পারে না। যেমন ধরো আজকে যেমন আমরাই হিন্দু মুসলমানের লড়াই করি, কেন করি? ওদের গোপ নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা মাথায় টুপি পড়ছে, লম্বা ফতুয়া পড়ছে, আমরা করছি না। এটা একটা কমন, একটা সাধারণ কিন্তু জিনিস, কিন্তু বিদেশে জন্ম দেয়। আমাদের থেকে আলাদা কিছু মানেই আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা শত্রুতার বীজ ওখানে বপন হয়ে যায়। এটা আর্যদের ক্ষেত্রে হয়েছিল। আর্যরা এবং দ্রাবিড়রা তো একদম দেখতো, এবং তাদের কালচার সবকিছু আলাদা ছিল, কালচারটা তো আলাদা, তারা যজ্ঞ করতো। এদের মানে দ্রাবিড়দের পুরো পূজা পদ্ধতিটা তান্ত্রিক মতে ছিল আর কি। আচ্ছা, তন্ত্র কিন্তু শুধু বাঙালিদের নয়, এটা দ্রাবিড়দের। যেমন ধরো রাবণের থেকে বড় তান্ত্রিক কেউ ছিল না। রাবণ সংহিতা তো রাবণই লিখেছিলেন, রামচন্দ্র তো কোনো রাম সংহিতা লেখেননি। ট্যালেন্টের কথাও বলি, তন্ত্র তান্ত্রিক যে মত এবং সাত্বিক মত, দুরকম মত থাকে। তান্ত্রিক মতটা পুরোপুরি ওই দিকের, দক্ষিণের দিকে আমরা পেয়েছি ওখান থেকে বাঙালিরা, আলাদা ব্যাপার। আর্যরা কিন্তু তান্ত্রিক মতে কখনো পুজো করে না।